সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাহিদ এজাজ, কূটনৈতিক বিশ্লেষক। রাহিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন, বিএনপির উদ্বেগ পিয়ার, দেশবাসীর প্রত্যাশা, কথা রাখবেন ডক্টর ইউনূস। মানবজমিন, বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো 123 বাংলাদেশিকে। সমকাল ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় ত্যাগীর ও ক্ষতিগ্রস্ত, দিয়াবাড়িতে আর যেতে চায় না ইউসার পরিবার। কালের কণ্ঠ, গাজীপুরে মাসে শত কোটি টাকার মাদক কারবার, 75% বেশি দগ্ধ, কেউ বেঁচে নেই। আমার দেশ নির্বাচনে প্রার্থী শিবিরের সাবেক 16 সভাপতি। ফিলিস্তিনকে সেপ্টেম্বরে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। কালবেলা নিষিদ্ধ মিনিকেটে বাজার 6 লাখ, বিএনপি আপাতত মাঠের কর্মসূচিতে যাচ্ছে না। দেশ রূপান্তর, সংকট উত্তরণ, নির্বাচনেই একদিনে ঝরে গেল আরও 2 ফুল। সময়ের আলো, হাইব্রিডের চাপে ত্যাগীরা, ঝরে গেল আরও 2 ফুল। খবরের কাগজ, জাতীয় সনদে থাকবে রাষ্ট্র সংস্কারের অর্ধশত ইস্যু, আইএমএফের চাপ সামাল দিতে 3 বছরের রোডম্যাপ। ইনকিলাব, বেহাল সড়কে জনদুর্ভোগ, 3.5 ঘন্টার ব্যবধানে ঝরে গেল আরও 2টি শিশু। দিনকাল, বাংলাদেশ সীমান্তে বিএসএফের বর্বরতা, নিহত লেফটেন্যান্ট তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, বিএনপিতে বাড়ছে গ্রুপিং কোন্দল, ঝরে গেল আরও 2টি ফুল। করতোয়া সীমান্তে বিএসএফের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ঝরে গেল আরও 2টি ফুল। অনেক খবর যেগুলো বিচ্ছিন্নভাবে আছে। সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। হ্যাঁ, আপনার কাগজে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন এবং আপনারা প্রধান শিরোনাম করেছেন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, যে এই মাসে রিপোর্টটা তাদের ওয়েবসাইটে করেছে। সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং 2024 জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ওই অভ্যুত্থান পরবর্তী একটা সময়কে তারা অগাস্ট 5 থেকে 20 এই টাইমলাইনকে ধরেছে এবং এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে একটা বলে রাখা ভালো, যতদূর জানি তাদের একটা ডেলিগেশন বাংলাদেশে এসে ঘুরে গেছিলেন মে মাসে। তো নিশ্চয়ই এসে তারা কথা বলেছেন। তো ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা, সুরক্ষা এগুলো বেশ ঝুঁকিপূর্ণ বলে তারা এখানে উদ্বেগের কথা জানিয়েছে এবং রিপোর্টে যেটা আপনারা ছেপেছেন তাতে দেখা যাচ্ছে 5-20 অগাস্টের কিছু পুলিশের মামলার বরাত দেওয়া হচ্ছে। আর এর পাশাপাশি যদি ওই ঘটনার প্রবাহ বাদ দিই, রিফর্মের জায়গায় তারা সংবিধান সংস্কার কমিশনের রেফারেন্স এনেছেন। তো এখানে বলছেন যে বাংলাদেশে সংবিধানের যে মূলনীতি, সেই ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তার পরিবর্তে বহুত্ববাদ বা বহু সংস্কৃতিবাদ, এইটা নিয়ে তার এবং আপনার যেই প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা নিয়ে বিএনপির আপত্তি, সেই প্রসঙ্গ এসছে আল্লাহর উপর অবিচল অবস্থা শব্দবন্ধনে ওই সংবিধানে যুক্ত করার প্রস্তাব, তারপর বহুত্ববাদের পরিবর্তে ইত্যাদি নানান প্রসঙ্গ আছে। আর নারী কমিশন নিয়ে তারা আপনার ইসলামী দলগুলোর যে সমালোচনা, সেই প্রসঙ্গগুলো মোটা দাগে এসছে। তো আমি যদি এভাবে দেখি, আমাকে যদি বলতে বলেন রিপোর্টটাকে, মানে আপনাদের কাগজের প্রতিবেদন ধরে, তারা সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের কথা বলেছেন। এখন সংখ্যালঘু বলতে তো বিশেষ কোনো ধর্ম নাই, এখানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন। সেই জিনিসগুলো অন্তত আমার মনে হয় পুরো রিপোর্টে দেখলে বলা যেতে পারে মন্তব্য, কিন্তু আপাততভাবে মনে হয়েছে যে ওই জায়গাগুলো মিসিং আছে এবং এটা আর একটু ইলাবোরেট করার সুযোগ ছিল কিনা, কারণ নারী কমিশন নিয়ে আমরা ইসলামী দলগুলোর একটা প্রতিক্রিয়া দেখেছি, নেতিবাচক প্রতিক্রিয়া। তো সে জায়গায় উদ্বেগের কারণ থাকতেই পারে। তো বরাবরই তারা এটা করে থাকেন। আর 5 বা 20 অগস্টের যে টাইম ফ্রেমের কথা বলছেন, এখানে আমাদের ভুলে গেলে চলে না, সেটা বাংলাদেশ হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তখনকার যে ঘটনা, আমি সেটা ডিফেন্ড করি না, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখা দরকার, এই ঘটনাগুলোর পিছনে যতটা না ধর্ম বা বিশ্বাস, সম্প্রদায়, তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক কারণ। সেটি ভুলে না গেলে বোধহয় মানে ভুলে যাওয়ার সুযোগ আমাদের নেই। তো সেই জায়গাতে নিশ্চয়ই বাংলাদেশের জন্য
এটা চিন্তার কারণ আছে যে এই রিপোর্টটাতে যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের কথা জানালো, এবং আশা করি হয়তো আমরা 1-2 দিনের মধ্যে সরকারের দিক থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাবো। কিন্তু যে কথাটা আমি বলছি যে তারা বিশেষ সম্প্রদায়ের কথা বলছেন, কিন্তু অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ এই জায়গাগুলো আমার মনে হয় উপেক্ষিত বা উজ্জ্বল থেকেছে, সে জায়গাগুলো হয়তো বলার সুযোগ ছিল তাদের। এখন কিন্তু মোটা দাগে বলা হচ্ছে যে বাংলাদেশ উল্টো পথে যাচ্ছে। হ্যাঁ, সেই বিষয়টাতে বলা হচ্ছে, বলা হওয়ার সঙ্গত স্বাভাবিক কারণ হয়তো থাকতে পারে যে আমরা দেখি এক ধরনের মেরুকরণ তো হচ্ছে, জামাত বলুন, ইসলামী শাসনতন্ত্র এনসিপি, তো তাদের মধ্যে এক ধরনের মোটামুটি একটা জোট, অলিখিত একটা বোঝাপড়া। কারণ আমরা যদি বলি, অনুষ্ঠান শুরুর আগে আমরা আলোচনা করছিলাম যে আজকে যখন আমরা দেখি যেমন এক জায়গায় আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সমাবেশে দলের প্রধান বলছিলেন যে বিএনপি তাদের বিরুদ্ধে যে সমালোচনা সেটা অশ্লীল শব্দ, শিষ্টাচার বহির্ভূত। আবার ধরেন এনসিপি সমাবেশ থেকে নাম উল্লেখ না করে বিএনপিকে রেফার করা হচ্ছে। এই যে ধরেন একদিকে জামাত, ইসলামী শাসনতন্ত্র এনসিপি, অন্যদিকে বিএনপি, পাল্টাপাল্টি আছে। এবং এটা ধরে আপনি যে উল্টো পথের কথা বলছেন যে উল্টো দিকে যাত্রা করছে কিনা, আমরা যদি গত অগাস্টের 5 তারিখের পর থেকে দেখি সামাজিক পরিসরে বলুন, গণমাধ্যমে বলুন, যে ইসলামিক দলগুলো আছে, জোটগুলো আছে, তাদের কিন্তু উপস্থিতি এবং সমাবেশ এটাতে গত 15 বছরে অনেক বিধিনিষেধ ছিল, তারা সেটা করতে পারতো না। তো সেটি প্রকাশ্যে আসছে, সেটা যেমন একটা ব্যাপার, কিন্তু পাশাপাশি গত 15 বছরের দুঃশাসনের আরেকটা জিনিস ছিল যে মত প্রকাশের বা চিন্তা স্বাধীনতার জায়গাটা কিন্তু অনেক সংকুচিত ছিল। যেহেতু এখন অবারিত হয়ে গেছে, উপস্থিতিটা বেশি, এবং কারো কারো মনে এই শঙ্কা উকি দিচ্ছে যে ডানপন্থার দিকে ঝুঁকছে কিনা, এক ধরনের মেরুকরণ হচ্ছে কিনা। তো এটা সময় বলে দিবে। ধরেন নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসলে, নির্বাচন দিলে, যে আমরা আসলে শেষ দিকে কোন দিকে যাচ্ছি। উল্টো দিকে বলছে মানে আপনি প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিয়েছেন এরকম, আমরা মোর সেন্ট্রিস্ট থেকে টিল টুয়ার্ড রাইটস হচ্ছি কিনা, এমন আলোচনা, কথাবার্তা কিন্তু আছে। এই কথাবার্তা যে নাই বা উপাদান যে নাই তা কিন্তু নয়, কিন্তু এমন আলোচনাও আছে যে এক্সট্রিম রাইটের দিকে যাচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, মানে সেই মোর টিল টুয়ার্ডস রাইটস হচ্ছে কিনা। যতই দিন যাচ্ছে এই আলোচনাগুলো কিন্তু রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে, গণমাধ্যমে হয়তো সেভাবে অত বেশি আসছে না। কারণ সত্যি বলতে কি পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আপনি যে জায়গায় কাজ করি সেখানে পরিবর্তন, গুণগত পরিবর্তন কতটা হয়েছে সেটাও কিন্তু প্রশ্নের দাবি রাখে। আমরা যা দেখি বা যা জানি বা শুনি তা সবটাই যে প্রকাশ করা যাচ্ছে এটা তো নিশ্চয়ই আমরা জোর করে বলতে পারি না। তো সেই জায়গাতে আমি মনে করি আপনি যে প্রশ্নটা আমাকে ছুড়ে দিয়েছেন, একটা সেরকম নানান রকম উপাদান বা ইঙ্গিত কিন্তু আমরা দেখি, সেটা একদম অগ্রাহ্য করার সুযোগ নেই। এবং সম্প্রতি যেটা বাংলাদেশ ব্যাংকের পোশাকের ব্যাপারে যে নির্দেশনাটা এসেছিল, তো এখন কে কোত্থেকে কীভাবে করলো এবং কতটা সেটা সঙ্গত ছিল, সেই প্রশ্ন তো চলে আসে। তাহলে জিনিসগুলো কোত্থেকে হচ্ছে, এবং এই ধরনের নির্দেশনার পিছনে আমার সাংস্কৃতিক বিকাশ, আমার চিন্তা চেতনার তো প্রতিফলন করে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। যদিও এটা সেই নির্দেশনাটা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু নির্দেশনা প্রত্যাহার করা হলেই তো জিনিসটা শেষ হয়ে গেল না। তার মানে বিতর্ক জারি আছে, এবং কথা হচ্ছে সেই জিনিসটা তো ঘটেছে। রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি বলতে পারেন কেউ অতি উৎসাহ করেছে বা যেভাবে করুক না কেন, অর্থাৎ যে বা যারা এই কাজটা করেছে তাদের চিন্তার বা মনন জগতে এই জিনিসগুলো কাজ করছে, এটাই হলো বাস্তবতা। এটা আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এইসব আলোচনার পাশাপাশি কিন্তু নির্বাচন অনিশ্চিত হয়ে গেছে, এমন আলোচনাও কিন্তু অনেকে জুড়ে দিচ্ছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, নির্বাচন, হ্যাঁ, আপনার এখানে আমরা আলোচনা করেছিলাম লন্ডনের বৈঠকের পরে, যে সেই বৈঠকের আগে কিন্তু রাজনীতিতে চরম একটা দমবন্ধ অবস্থা ছিল, চরম একটা অনিশ্চয়তা, একটা উৎকণ্ঠা ছিল, কিছুটা উত্তেজনা ছিল। কিন্তু লন্ডন মিটিংয়ের পরে মনে হয়েছিল যে না, সেটা বোধহয় মেঘটা কেটে যাচ্ছে। তো তাৎক্ষণিকভাবে সপ্তাহ 10 দিন, 2 সপ্তাহ বলেন, সেটা ছিল। কিন্তু এখন নানান ঘটনার পরম্পরায়তে দেখা যাচ্ছে যে নির্বাচনের বিষয়টা কি একটু ঝুলে যাচ্ছে কিনা, অনিশ্চিত হচ্ছে কিনা, সেই আলোচনা তো আছেই। এবং জুলাই মাস শেষ হচ্ছে, জুলাই মাস শেষ হওয়ার পর আগামী 5 তারিখ 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো সেই জায়গাতে এসে আপনার, আমি যদি ধরে নেই আগামী বছরের ফেব্রুয়ারিতে বলা হয়েছিল, ঠিক আছে, ফেব্রুয়ারি বা এপ্রিল, তো এই ফেব্রুয়ারি এপ্রিল ধরে আসলে নির্বাচনের প্রস্তুতিটা কেমন
সেই জিনিসটা কিন্তু এখনো অস্পষ্ট রয়ে গেছে আমাদের সামনে। আর এটা তো বলার অপেক্ষা রাখে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজগুলো করছে, তাদের সেই কাজগুলো কিন্তু শেষ হয়নি এখনো। তো সব মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তার দোলাচল কিন্তু এখনো আছে। এটা আমি যদি বলি যে অনিশ্চয়তা নাই, দোলাচল নাই, কারো মনে সংশয় প্রশ্ন নাই, এটি ভুল বলা হবে। ওয়েল, মার্কিন শুল্ক আলোচনায় কি নতুন কোনো মানে মিটিংটা বোধহয় হতে যাচ্ছে? মিটিং হতে যাচ্ছে। এই মিটিং এতদিন কিন্তু মিটিংয়ের তারিখই দেওয়া হচ্ছে, মিটিংয়ের তারিখই দেওয়া হয়নি। কিন্তু দেখুন, আসলে আমরা তো যে জিনিসটা বলছিলাম যে দ্বিতীয় দফা আলোচনার পর যে তর্ক বিতর্ক হচ্ছিল যে আমরা সময়টা নষ্ট করলাম কিনা, দেরি করলাম কিনা, আপনি আসার পরও এবং ব্যবসায়ী মহল থেকে যেটা বারবার অভিযোগ করা হয়েছে, তাদেরকে এতে যুক্ত করা হয়নি। সরকার নিজেই বা সরাসরি তারা করেছে, অন্যদেরকে তারা যুক্ত করে নেয়, তারা তাদের মতো করে যাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই মুহূর্তে লবিস্ট নিয়োগ, যেমন লবিস্ট নিয়োগের সুযোগ নেই। সুযোগ না থাকার প্রধান কারণ হচ্ছে আমরা যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছি, এবং লবিস্ট তো আসলে কোনো সংস্থা বা সংগঠনের পক্ষে না, সেই লবিস্ট কাজ করবে রাষ্ট্রের পক্ষে। তো সরকার সে জায়গায় যাবে বলে মনে হচ্ছে না। আর যেটা বারবার আশা ছিল, এবং যখন দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়, তখনই বলা হয়েছিল আরেক দফা আলোচনায় বসবে। এখন প্রশ্ন হচ্ছে, এবারের আলোচনা কিন্তু ফিজিক্যাল হচ্ছে না, ভার্চুয়ালি হচ্ছে। এবং আমি সবসময় মনে করি ভার্চুয়াল এবং ফিজিক্যাল আলোচনার কিন্তু গুণগত তফাৎ আছে। অর্থাৎ আপনি সামনাসামনি বসে আমরা দুজন একজন আরেকজনকে কিন্তু শরীরের ভাষা, চোখের ভাষা পড়তে পারি। ওই টেবিলে বসেই কিন্তু আমরা আমাদের পদক্ষেপগুলো অ্যাডজাস্ট করতে পারি, আবার রিঅ্যালাইন করতে পারি। তো এখন আপনি ভার্চুয়াল মিটিং হবেন, ধরা যাক গত দফায় যে শেষ দফায় মিটিং হয়েছিল, আনুষ্ঠানিক মিটিংয়ের পরও তাদের আনুষ্ঠানিক কথাবার্তা হয়েছিল। তো এই ভার্চুয়াল বৈঠকে আসলে শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হয় সেটা নিয়ে আমার মধ্যে সংশয় আছে। বিশেষ করে এখানে তো শুধু বায়োল্যাটারাল ট্রেড, গভর্নেন্স এই ইস্যু নেই, থার্ড পার্টির ইস্যুগুলো আছে, এবং সেই থার্ড পার্টি কিন্তু চায় না। তো চীনের ইস্যুতে যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের সাথে যে বিষয়গুলোতে দর কষাকষি করছে, সেই দর কষাকষি আমরা পুরোপুরি মেনে নিতে পারি কিনা, এটা একটা বিরাট প্রশ্ন। কারণ আমরা বৈশ্বিক বাণিজ্যটা করি কিন্তু WTO প্রসিডিওর ফলো করে। এখন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমন কিছু করতে পারি না যেটা WTO প্রসিডিওরের মধ্যে রেখে আমরা পরে অন্য দেশের কাছ থেকে চাপে পড়ে যাব। তো সেই জায়গাতে আলোচনাটা হবে, কিন্তু সেই আলোচনার ফল নিয়ে আমার মনে হয় কি প্রচুর প্রশ্ন রয়ে গেছে, এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে জিনিসটা জেনেছি, আমেরিকা এখন ইন্ডিভিজুয়ালি খুব বেশি দেশের সাথে কিন্তু ইস্যুগুলো সেটেল করে নেই, এবং অগাস্টের 1 তারিখ থেকে যে বলা হচ্ছে কার্যকর হয়ে যাবে, সেই আগস্টের 1 তারিখের যে টাইমলাইনটা আছে, সেটা ফার্দার আবার ডিলেও হতে পারে। এখন নির্ভর করছে যে আমরা আমাদের পলিসিটা কতটা অ্যাডজাস্ট করে আগাতে পারলাম তার উপরে। ভারত বাংলাদেশ সীমান্তে গুলির ঘটনা এবং মৃত্যুর ঘটনা তো এটা নতুন কিছু না, কিন্তু আবার বেড়ে গেছে। গত 2 দিনে দেখা যাচ্ছে যে পরশুরামে BSF এর গুলিতে বাংলাদেশে 2 জন যুবক নিহত, আহত 1। আর চাঁপাইনবাবগঞ্জে BSF এর গুলিতে 2 যুবক গুলিবিদ্ধ। আর শেরপুর সীমান্তে 21 রোহিঙ্গাকে ঠেলে পাঠালো BSF। আমি শেষের ইস্যুটা দিয়ে আসি, পুশিন। আপনার নিজের কাজের অভিজ্ঞতাও দেখেছেন, পুশিন পুশব্যাক 2 দেশের সমস্যার একটা অন্যতম ইস্যু ছিল, এবং সাম্প্রতিক অতীতে আমরা পুশিনের ঘটনা কিন্তু দেখিনি, কিন্তু এবার সেটা নজিরবিহীন। এটা প্রায় 2 মাস শেষ হতে চললো যে পুশিন শুরু হয়েছে, সেটা কিন্তু মোটেই থামছে না, এবং থামার কোনো লক্ষণও নেই। যেটা বোঝা যায় যে তারা এই যে পুশিন কার্ডটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবে, এটা বলাই বাহুল্য। কিন্তু সীমান্ত হত্যা যে প্রসঙ্গটি বললেন, ফেনীতে বৃহস্পতিবার রাতে 2 জন যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনের লাশ বাংলাদেশের একটা হাসপাতালে, আরেকজনের লাশ কিন্তু আমি সন্ধ্যায় যে রিপোর্টটা পড়ি 2-3টা অনলাইনে, তখন পর্যন্ত লাশটা তারা ফেরত দেয়নি। আর আরেকজন বোধহয় আহত অবস্থায়, তার অবস্থা গুরুতর, সে হাসপাতালে আছে। চাপায় আপনি বলছেন গুলিবিদ্ধের ঘটনা, আমি যদি ফেনীর 2টা ঘটনাকে ধরি, তাহলে এ মাসে অন্তত 4 জন মারা গেছেন, এটা 5ও হতে পারে। তো মাঝখানে কিছুদিন কমলেও সীমান্ত হত্যা কিন্তু আবার হচ্ছে, পুশিনও থামছে না। কিন্তু এর মধ্যে আমাদের যে মাইলস্টোনে যে ট্র্যাজিক অ্যাক্সিডেন্টটা হলো, ওখানে ভারত থেকে প্রথম চিকিৎসক এবং নার্সের একটা ডেলিগেশন আসছে। তো সব মিলিয়ে যেটা আমার কাছে এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে
নির্বাচনের আগে এই সম্পর্কটা আর সুস্থির হওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। এবং বারবার যেটা ভারত সবসময় খুব জোর গলায় বলতো, আমরা অন্য কোনো দেশের বিষয়ে নাক গলায় না, তারা বাংলাদেশের পরিস্থিতি রাজনৈতিক প্রসঙ্গ এলেই কিন্তু বলে যে তারা দ্রুত নির্বাচন চায়। তারপরে ইনক্লুসিভিটির কথা তারা তো বলছে যে নির্বাচিত সরকার হলে। এখন আপনাকে একটু মনে করিয়ে দেব, নির্বাচিত সরকারের প্রশ্নটা বলছেন আপনি, সম্পর্কটা খারাপ করতে করতে গত 11 মাসে 12 মাসে এমন এক জায়গায় নিয়ে আসলেন যে তিক্ততার চরমে। আমি যদি এই সময়টাকে ট্রানজিশন ধরি, ইন্টারিম গভর্নমেন্টের সময়টাকে, সেরকম ট্রানজিশন তো 2007-08-এও ছিল। তো সেই সেনা সমর্থিত ভালো সম্পর্ক এবং ট্রানজিশনটা কিন্তু তা ভালো করার জন্য নামিয়েছে। এখন আমি প্রশ্নটা এই জায়গায় আপনাকে ওই তুলনাটা দিচ্ছি, আপনি এতই যে তিক্ততা তৈরি করলেন, তো নির্বাচিত সরকার আসবে এবং সরকার আসলেই ভালো হয়ে যাবে রাতারাতি, সেই জায়গাটা আপনি রাখছেন কিনা আমার মনে এটা একটা বিরাট প্রশ্ন। আর কারণ দেখেন, সম্পর্কটাতে এতদিন যে দাবিটা করা হতো সোনালী অধ্যায়, এবং সেই দাবিটা যে মিথ্যা ছিল সেটাতে প্রমাণিত হয়ে গেছে। তো এখন এই তিক্ত সম্পর্ক থেকে আপনি নির্বাচিত সরকার আসলেই ভালো করে ফেলবেন, ঠিক আমার কাছে বোধগম্য নয় যে কিভাবে আপনি সম্পর্কটা ভালো করতে পারবেন, ভালো করা সম্ভব কিনা খুব দ্রুত। না, কিন্তু দুই দেশের সম্পর্ক আপনার এইরকম তিক্ততার মধ্যে রেখে ভারতই বা কি গেইন করবে আর বাংলাদেশ কি গেইন করবে? আখেরে তো এটা দুর্ভোগটা মানুষের উপরে, মানুষের ব্যবসা বাণিজ্য বলেন, চলাচল বলেন, কারণ সম্পর্ক তো সরকারের জন্য না, মানুষের জন্য। সেই আপনি যদি বলেন দুই দেশের মানুষই এটার ভোগান্তির শিকার হচ্ছে। তো এই জায়গা থেকে আপনি যদি বিশেষ করে আমি ভারতের দিকে বলবো, তারা যে বাস্তবতা বাংলাদেশে গত বছর ঘটেছে সেটাকে তারা মেনে নিতে পারেনি এবং মেনে নেয়নি। এবং আপনার নিশ্চয় মনে আছে, 2 দিন আগে দিল্লিতে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল যে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ নামে, মূলত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের পারমিশন দেয়নি। এটা ঠিক পুরোপুরি তথ্যটা ঠিকও না যে পারমিশন না দিলে তারা সেই জিনিসটা করলো কেন, এবং এটা নিয়ে নানান রকম পরস্পর বিরোধী বক্তব্য আছে। এক সময় খুব বলা হয়েছিল অনেক পলিটিক্যাল স্টলওয়ার্ডের থাকার কথা, কিন্তু এটা কতটা সত্য ছিল, কারণ আমার নিজের কাছে যে তথ্য, সেখানে অন্তত সাবেক শিক্ষামন্ত্রী থাকার কথা ছিল, সেটাই ছিল সলিড। আর বাকিদের ব্যাপারে আসলে খুব উড়ো কথার মতো। এটা তো এমনও হতে পারে যে হ্যাঁ, পারমিশন দেওয়ার একটা ইস্যু আছে, আরেকটা ইস্যু আছে আওয়ামী লীগ সভানেত্রীর, মানে শেখ হাসিনা তো এখন আওয়ামী লীগের প্রধান, তো তার সম্মতি ছিল কিনা এটা একটা বিষয়, যদিও তারা শেষ মুহূর্তে সেটা পসপন করেছেন। আবার কেউ কেউ বলছে যে ভারত সরকারের অনুমতি পায়নি বলে শেষ পর্যন্ত পসপন করেছেন। মানে ওই যিনি আয়োজক তিনি সেখানে বক্তব্য রেখেছেন, এবং কেন সেটা স্থগিত করা হলো সেটাও তারা বলেছেন। তো এমন একটা অবস্থার মধ্যে আমি বলতে চাচ্ছি, এই সরকারি পর্যায়ে সম্পর্কটা খারাপ, কিন্তু সেটা খারাপ করতে করতে যে একটু আগে বললাম যে আপনি এত তিক্ততায় নিয়ে গেলেন, আপনি যদি নির্বাচিত সরকার আসলে সম্পর্কটা ভালো করার কথা বলছেন, তো সেই জায়গার জন্য আপনি তো উইন্ডো রাখছেন না। প্রশ্নটা হচ্ছে সেটাই, আপনি যে ভালো করবেন আসলে ভালো করার কোনো স্কোপ রাখছেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। না, কিন্তু এই অবস্থায় তো মানে আমি তো মানে কোনো রকমের কোনো দিক কি তো নাই, ডিরেকশনলেস তো আসলে না। যদি সম্পর্ক না হয় তাহলে তো মানে ভারত পাকিস্তান যেরকম সম্পর্ক, সেরকম সম্পর্ক যদি হয় তাইলে আর এক রকম ইকুয়েশন, আর এক হিসাব নিকাশ। কিন্তু এখানে তো আমরা সেটাও দেখছি না। সেটাও দেখছি না। এটা অদ্ভুত বিষয়টা যে এখানকার এই সম্পর্কটাতে মানে প্রত্যেকটা রিলেশনশিপকে আমি সবসময় বলি যে ডিনামিক্সটাই আলাদা। পাকিস্তানের দিয়ে ভারতকে দিয়ে চীনকে দিয়ে পাকিস্তানকে এভাবে তুলনা করা যাবে না, কারণ নিকট প্রতিবেশী, বড় প্রতিবেশী, পারস্পরিক নির্ভরশীলতা আছে। কিন্তু যে কথাটা আমি বলছি যে পরিবর্তন, মানে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির আলোকে যে রিলেশনশিপটা আগানো উচিত, সেই জিনিসটাতে আপনি যদি আত্মস্থ না করেন তাহলে সেটা তো স্বাভাবিক হওয়ার সুযোগ নেই। আপনি যে কথাটা বলছিলেন সরকারে, পরশু আমি এক কর্মকর্তার সাথে বলছিলাম গত 1 বছরে কটা হয়েছে, গত 3-4 বছরের সাথে মিলেলে তিনি বললেন ছোট ছোট কিছু হয়েছে। তো আমার প্রশ্ন ছিল ছোট বড় বলছেন, যেমন মন্ত্রী লেভেলে তো কোনো মিটিং হয়নি, একটা খালি হয়েছে সচিব লেভেলে, এবং মন্ত্রী লেভেলে হওয়ারও কোনো ব্যবসা বাণিজ্য একসময় মাঝখানে আগস্টের পরে কমে গেল, নভেম্বর জানুয়ারি থেকে আবার আপনার বাড়তে শুরু করেছিল। তারপরে ধরেন
ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ, স্থলপথে সুদা আমদানি ইত্যাদি নানান বিধিনিষেধের কারণে সেটা একটা ধাক্কা খেলে মানে ভিসা রেস্ট্রিকশন। সেটাই আমি বলছি যে মানুষ তো সেখানে চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, কাজের জন্য, নানান কাজে এই যাতায়াতটা হয় দুই দেশের মধ্যে। তো সেটি যদি বন্ধ হয়ে যায় তো দিন শেষে আপনি যে কথাটা বলছিলেন কার লাভ? আমি বলবো যে কার, মানুষের ক্ষতি, কারোই লাভ বিরাট ক্ষতি, বিরাট একটা ক্ষতি হচ্ছে। তো সেই জায়গাতে না এই পশ্চিমবঙ্গে বিশেষ করে ক্যালকাটায় আপনার যে মানে হোটেলগুলো বলেন, হাসপাতালগুলো বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। তা তো বটে। আমি এরকম একটা ব্যবসায়ী গ্রুপের কথা জানি, তারা লোকাল কারেন্সিতে প্রায় 100 কোটি রুপি বিনিয়োগ করেছিল একটা আধুনিক হাসপাতালের জন্য, এবং সেটি খুব সম্প্রতি করা। তো সেই ব্যবসায়ীর এক আত্মীয় বলছিলেন যে সে তার মাথায় হাত, যে তার যে প্রজেকশন ছিল এই প্রজেকশন এরকম ছিল না। তো আমি যদি একটা কেসের কথা বললাম, যে রোগীগুলো যায় চিকিৎসা করতে যায়, বাজার সদাই করতে যায়, নানান কারণে যাতায়াতটা, সেটা কলকাতা না, ভারতের অনেক জায়গায়, সেটা দক্ষিণে বলেন, দিল্লিতে বলেন, মুম্বাইতে বলেন, যে যেভাবে অ্যাফোর্ড করে। তো পুরো জিনিসটা তো একটা ধাক্কা খেলো। আমি ওই জন্যই রিপিট করছি বারবার যে আপনি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, সে ধরা যাক পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে সম্পর্কের যে মাত্রা, ত্রিপুরার সাথে যে মাত্রা, বা শিলংয়ের সাথে, গ্রেটার সিলেটের, সেটা তো আবার দিল্লি মুম্বাইয়ের সাথে মিলালে চলে না। তো এই যাতায়াত, এই বিনিময়, এটা বন্ধ করে দিয়ে কিন্তু আলটিমেটলি আপনি এটা হইতে পারে না। দিন শেষে কি অর্জন করতে পারছেন? এটা আপনার সঙ্গে মানে চীনের সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে, জি, তো চীনের সঙ্গে আপনি ডায়ালগ ওপেন করেছেন, জি, তো এখানে আপনি চীনের সাথে মানে চীনের সাথে লড়াই করছেন, সীমান্ত সংঘাত হচ্ছে, আবার এই চীনের সাথে 1 লাখ যোদ্ধা আছে, এই চীনের সাথে আপনি সবচেয়ে বেশি ব্যবসা করেন, এবং এই চীনের সাথে এত টানাপোড়েনের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছেন। তো সেইখানে আপনি বড় প্রতিবেশী হয়ে আপনার এই অঞ্চলে আপনার যে রোলটা থাকা উচিত ছিল, সেই জায়গাগুলো আপনি নিজে নষ্ট করে ফেলতেছেন। আপনি ধরা যাক আপনি বলতে পারেন হ্যাঁ, মালদ্বীপে প্রেসিডেন্ট মইজু যে বলা হয় চীনপন্থী সরকার, তো সেখানে আপনি আবার অ্যাডজাস্ট করলেন, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে যে ঐতিহাসিক যে সম্পর্ক, সেটি চরম খারাপের জায়গায় চলে গেছে। আর অন্যদিকে নেপাল শ্রীলঙ্কার সাথে টানাপোড়েন তো আছে। তো সব মিলিয়ে এই পুরো দক্ষিণ এশিয়ায় কিন্তু এক ধরনের ধরেন মানে দক্ষিণ এশিয়া আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, হাতে সময় নেই, সেটা হচ্ছে মিয়ানমারের উপরে যে স্যাংশন ছিল, স্যাংশনটা পর্যায়ক্রমে প্রত্যাহার হচ্ছে, মানে স্যাংশনটা পর্যায়ক্রমে প্রত্যাহার হচ্ছে, এবং চিঠি লিখেছিলেন জেনারেল সামরিক জান্তা মিন অং লাইং যে তারটা যেন 20% নামিয়ে নেওয়া হয় রেসিপ্রোকাল ট্যারিফ, তার উল্টো দিকে উনি 0 থেকে 10 এটাতে নিয়ে আসবেন। তো ট্রাম্পের মতো লোক, যেটা আমি উল্লেখ করতে পারিনি আমার আলোচনা বাংলাদেশ প্রসঙ্গে যেটা বলছিলাম, এটা তো শুধু বাইলাটারাল ট্রেড ইস্যু না, এটা মোর জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক্যাল ইকোনমিক্যাল ইস্যু। তো অবভিয়াসলি জেনারেল মিন অং লাইং যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, চিঠি পাঠিয়েছিলেন, নিশ্চয়ই ব্যাকডোরে লবিস বলেন, থার্ড পার্টি বলেন, তারাও এখানে কাজ করেছে। এবং এখানে মূল বিষয়টা আমি যেভাবে দেখি, রিসোর্সের ব্যাপার, যেই রিসোর্সে চীনের মানে একচেটিয়া আধিপত্য আছে। তো যেখানে ডেমোক্র্যাটরা মিয়ানমারের ডেমোক্রেটিক চেঞ্জ ওভারে অনেক বড় ভূমিকা রেখেছিলেন, তাদের একটা রোল ছিল স্যাংশন নামক অস্ত্র দিয়ে, এখন ট্রাম্প সেটাকে অন্যভাবে নিজের স্বার্থে কাজে লাগাতে চাচ্ছেন, যে একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় এই স্যাংশনগুলো উইথড্র করে দিয়ে মিয়ানমারের সাথে এঙ্গেজমেন্টটা বাড়ানো, এবং সেটা তার সম্পদের দিকে, যেটা এখন চীনের একচেটিয়া এবং বাকিটা আছে প্রতিরক্ষা সহ অন্যান্য জায়গায় রাশিয়ার। তো সেই জায়গাতে পেনিট্রেশনের অ্যাসপেক্ট থেকে আমি মনে করি এই জিনিসটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা ভাবছেন। হয়তো যদি ট্যারিফের যেই এক্সপেকটেশনটা তার আছে 20% না হয়ে যে 25 যদি হয়, 30 হয়, খুব অবাক হওয়ার কিছু থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।